আন্তর্জাতিক নারী দিবসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনের বিশেষ আয়োজন 6 ইয়ার স্টোরি নিবেদিত তাহার কথা অনুষ্ঠানে। আজকে আমার সাথে আছেন বিশেষ দুজন অতিথি। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি বিটপির ব্যবস্থাপনা পরিচালক সারা আলীর সাথে, এবং তারপরই আছেন অভিনেত্রী শবনম ফারিয়া। হ্যালো। আপনাদের দুজনকেই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ, সেম টু ইউ। নারী দিবসের এই অনুষ্ঠানে একজন পুরুষ উপস্থাপক, ব্যাপারটিকে কিভাবে দেখছেন? এটাই তো হওয়া উচিত, বিকজ দেয়ার ইজ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য ওয়ার্ল্ড, সো দেয়ার শুড বি আ ব্যালেন্স। সো আই এম হ্যাপি টু হ্যাভ আ মেল উপস্থাপক। এবং এবছরের প্রতিপাদ্য সম্ভবত ইচ ফর ইকুয়াল। ইচ ফর ইকুয়াল, ইয়েস, ইচ ফর ইকুয়াল। তাহলে আমরা বেশ সমতা বজায় রাখতে পারছি। হ্যাঁ, মানে উই আর এখানে আমাদের ওয়েট বেশি, উই আর টু উইমেন। বাট শবনম ফারিয়া, এই দিনটিকে কিভাবে পালন করেন? আমার কাছে এই দিনটা আসলে খুব যে আলাদা করে সেলিব্রেট করার মতো সেরকম মনে হয় না, বিকজ আমি সবসময় বলে আসছি যে ইকুয়ালিটি প্রকাশ করার জন্য স্পেসিফিক ডে আছে, ফাইন, বাট এটার যাতে প্রয়োজন না হয় সেইটুকু যাতে আমরা চাই যে আমাদের ইকুইটি বা আমরা যেটাকে বলি সেটাকে প্রকাশ করার জন্য স্পেসিফিক ডে লাগবে না, যাতে এরকম ডেই না হতে হয় যেটা সবসময় ইকুয়ালিটি চলে আসে। সো আমার যেটা হয় অ্যাজ ইউজুয়াল আপনাদের অনুষ্ঠান, তারপর আমার শুটিং বিকেলে হয়। তো লাস্ট 5 ইয়ার্স আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট দেয় ওমেন্স ডে উপলক্ষে, বা ডিনারে নিয়ে যায়, হয়তো সেটাও এবারও হবে। আচ্ছা, খুব চমৎকারভাবে শবনম ফারিয়া যেরকম বলছিলেন যে আসলে এরকম একটি দিন যদি পালন না করে আমাদের নারী দিবসের গুরুত্বটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যেত, সব থেকে বোধহয় সেটিই ভালো হতো। এবং আমরা সবাই আসলে ওরকম একটা কিছু প্রত্যাশা করেই কিন্তু বছর বছর এই দিনটি পালন করি, এবং সমতা যেন আসতে পারে এই পৃথিবীতে সেরকম একটি পরিবেশ তৈরির চেষ্টা করি। আপনারা দুজন দু ধরনের প্রফেশনে আছেন। একজন আছেন এন্টারপ্রেনার, এবং একই সাথে আপনি একটি বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, আর শবনম ফারিয়া আপনি আছেন অভিনয়, উপস্থাপনা এবং মডেলিংয়ে। দুজনের রোল যদি সোয়াপ করে দিতাম তাহলে কেমন হতো? শুরুতে জানতে চাই সারা আলী আপনার কাছে। খুব খারাপ হতো। আমি অ্যাক্টিং একদমই পারি না, সো কোনো মানে আই উড হ্যাভ ফেলড দ্য ফার্স্ট ডে। কেমন হয় যদি এই নারী দিবসে এক ধরনের একটা প্রমিস যে করে দেখাবো? না না, এটা দরকার নাই, একেবারে দরকার নাই। আমি অন্য ধরনের আমার এরিয়ার মধ্যে আমি প্রমিস করি, এটা পারবো না করতে। আচ্ছা, আর শবনম ফারিয়া পাশে বসে আছেন বিটপির ব্যবস্থাপনা পরিচালক, এই দায়িত্বে যদি বসিয়ে দেওয়া হতো কি করতেন? খুব বাজে হতো, প্রত্যেকটা ক্যাম্পেইনই খুব খারাপ হয়ে যেত, বিকজ আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই। তার মানে একজন পরিচালনা করতে পছন্দ করেন আর একজন পরিচালিত হতে পছন্দ করেন। একদম। বাহ। দুজনে যখন ছোট ছিলেন তখন কি এই প্রফেশনগুলোতে আসতে চেয়েছিলেন? কারণ আপনি বিটপির মতো একটি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন, নারী নেতৃত্বের একটি জায়গা থেকে এই ধরনের প্রতিষ্ঠান চালানো বেশ সহজ কথা নয়। ঠিক একইভাবে অভিনয়ও কিন্তু একটা সময় নারীরা আসবে, এটা খুব বেশি অ্যাপ্রিসিয়েটেড হতো না। দুজনে ছোটবেলায় কে কি হতে চেয়েছিলেন? শুরুতে সারা আলী। একদম ফার্স্টে আমি একটা ভেট হতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু বি অ্যান অ্যানিমাল ডক্টর। তারপরে একটু বড় হওয়ার পর থেকে আমি বিটপি হচ্ছে মানে আমার বাবা উনি হি ফাউন্ডেড বিটপি ইন 1968। সো একটু বড় হওয়ার পর থেকে আমি স্কুলের ছুটি যখনই হতো তখনই বিটপিতে যেতাম। তো তারপরে আমি বিটপির ওই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতো, যে মনে হচ্ছে না যে কেউ কাজ করছে, মনে হচ্ছে সবাই আড্ডা দিচ্ছে, গল্প করছে, মজা করছে, চিল্লাচিল্লি করছে, ঝগড়া করছে, হাসছে। সো ওই অ্যাটমসফিয়ারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, ওইটাই আমাকে আকর্ষণ করেছে যে আমি অ্যাডভার্টাইজিংয়ে ঢুকবো। ছোটবেলা থেকে আমি জানতাম যে আমি অ্যাডভার্টাইজিংয়ে আপনি আসতে চান, এবং এখন পর্যন্ত মজা পাচ্ছেন? এখন পর্যন্ত মজা পাচ্ছি। ওকে, সো দ্যাট কিপস সামওয়ান মুভিং। ইয়েস ইয়েস, ইট নেভার গেটস বোরিং। না, আর আপনি বলছিলেন যে আপনি ছোটবেলায় ভেট ডাক্তার হতে চেয়েছিলেন, রাইট? সো কেন এটি একটা ডিফারেন্ট ধরনের শখ? ছোটবেলার থেকেই আসলে আমার সবসময় ছিল, বাসায় পশু পাখি ছিল। আমার একদম ছোটবেলা থেকে আমাদের বাসায় কুকুর ছিল। সো প্রত্যেকবার একটা কুকুর যখনই মানে আমার অনেক কষ্ট হতো। আর আমাদের এখানে ভেটের কিন্তু সিরিয়াস অভাব ছিল তখন, এখন একটু বেটার হয়েছে। তো আমার মনে হচ্ছিল যে আমার ভেট হওয়া উচিত। তারপরে কেয়ারের জায়গাটা থেকে। হ্যাঁ, কেয়ারের জায়গাটা থেকে। আর শবনম ফারিয়া, আমি জার্নালিস্ট হতে চেয়েছিলাম। জার্নালিস্ট? হ্যাঁ,
চলে আসেন এই পাশে। আমি যখন 6-7 পড়ি তখন হঠাৎ করে প্রাইভেট চ্যানেলগুলো আসলো এবং তখন সামিয়া জামান, মুন্নি সাহা ওরা খুব আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা প্রফেশন মনে হতো যে পিছনে বোম ফুটছে, ওরা সামনে দাঁড়িয়ে সব আমাদেরকে আপডেট দিচ্ছে। তো তখন থেকে আমার এইম ছিল যে আমি জার্নালিস্ট হতে চাই। এখন নয় কেন? সেটার একটা ব্যাপার হচ্ছে গিয়ে যখন আমি এইচএসসি পাশ করি এবং তখন আমি জার্নালিজমে পড়তে চেয়েছিলাম, তো তখন আমার বাসা থেকে আমার বাবা বললো যে তুমি যদি শুধুই জার্নালিজমে পড়ো, তোমার যদি কখনো মনে হয় যে তুমি এই পেশায় থাকতে চাও না, অন্য কোথাও শিফট করতে চাও, তাহলে তোমার অপশন একটু কমে যাবে। তার চেয়ে বরং তুমি অন্য একটা সাবজেক্টে পড়ো যেখানে তোমার আরও কিছু অপশন থাকবে প্রফেশন চুজ করার। তো তখন আমি লিটারেচার নিয়ে পড়ি, ইংলিশ লিটারেচার। তো লিটারেচার নিয়ে পড়তে গিয়ে যেটা হয় যে ওখানে আমাদের ড্রামা ছিল, সো প্রতি সেমেস্টারে আমরা একটা করে নাটক করতাম মঞ্চে। সো সেখানে মঞ্চে কাজ করতে গিয়ে যারা আমাদেরকে ট্রেন করতে এসে তাদের সবাই আমার খুব প্রশংসা করতো যে তুমি খুব ভালো অভিনয় করো। সো আপনি যেটা প্রথমে বললেন যে আমাদের দেশে আসলে অভিনয় হওয়াটা খুব যে ইজি তা না, কারণ একটা সামাজিক প্রতিবন্ধকতা থাকে, একটা পরিবার থেকে প্রতিবন্ধকতা থাকে। এবং এখন পর্যন্ত আমি যখন অভিনয় করতে চেয়েছি তখন আমার বাসা থেকে আমার বোন ফার্স্টে যখন শুনেছে এইসব টিভি ভদ্র ঘরের মেয়েরা সব জায়গায় কাজ করে না, কোনো দরকার নেই, ওটা ছিল আমার প্রথম শুরু। এবং সেই জিনিসটাকে আসলে ক্রস করে একদমই আমি খুবই ডিটারমাইন্ড ছিলাম যে আমি এটাই করতে চাই, আমি এটাই করতে চাই। সেটাতে স্টাক থাকাটা খুব কঠিন ছিল। এটাই আমার জন্য বলবো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারাটা। এবং আমার বাবা ছিল ডাক্তার, সো যেটা আপুর ক্ষেত্রে হয়েছে যে বাবা যে কাজটা করে বাবা মারা নর্মালি চায় যে আমার বাচ্চা আমার প্রফেশনটাকে একটু ধরে রাখুক। সো আমার ধারণা আমার জন্মের আগে থেকে এটা ডিসাইডেড ছিল যে আমি বড় হয়ে ডাক্তারই হব। এবং ছোটবেলা যেটা হয় আমার মাও যেহেতু কাজ করতো, আমি বাবার চেম্বারে বসে থাকতাম, বাবার রুগী দেখতাম, আমি হোমওয়ার্ক করতাম, এরকম একটা ব্যাপার ছিল। সো সবসময় একটা কাজ দেখতে দেখতে কি হতো যে এই রোগী আসলে বাবা এই ওষুধ লেখে। তো মাঝে মাঝে আমি বলতাম ও তুমি ওনাকে এখন এই ওষুধ দেবে। সো তখন সবাই বলতো আল্লাহ এই বাচ্চা এত কিছু জানে, ও তো অবশ্যই ডাক্তার হবে। সো যখন আমি বলি যে না আমি আসলে ডাক্তার হতে চাই না, তো তখন এটা আমার বাবার জন্য বিশাল শখ ছিল যে কেন, কিন্তু আমরা তো সবসময় জানি তুমি এটাই হতে চাও। তো ওইটা প্রথম বাবা মার জন্য একটা শখ ছিল যে আমি মেডিকেলে পড়তে চাই না। অ্যান্ড দেন সেকেন্ড শখ ছিল যে আমি আসলে জার্নালিজমেও কাজ করতে চাই না, আমি অ্যাক্টিং করতে চাই। সো এটা আসলে অনেকটুকু সময় লেগেছে এটাকে বাবা মাকে কনভিন্স করতে। একটা নাটক করেছি, করার পর বাবা আমার পারফরমেন্স দেখে একটু কনভিন্স ছিল যে না হয়তো ওর মধ্যে কিছু আছে, আমি যদি একটু ছাড় দিই ও হয়তো করতে পারবে। সো একটু ছাড় দিতে দিতে আগে বাবা মা গিয়ে বসে থাকতো, তারপর তারা নিজেরাই বোর হয়ে গেল, বিকজ আমাদের তো শুটিংয়ের টাইম ঠিক থাকে না, 12টা 1টা 2টা এরকমও বেজে যায়। সো তারপর যখন আমার আশেপাশে কিছু মানুষকে চিনলো, আমি যাদের সাথে কাজ করি বা অনেকটাই বাবা মা অভ্যস্ত হয়ে গেল ব্যাপারটার সাথে, দেন এখন খানিকটা নর্মাল। কিন্তু তারপর এখনও আমার মা চায় যে আমি হয়তো মাস্টার্সটা শেষ করে অন্য কোনো জায়গায় শিফট করি বা অন্য কিছুতে কাজ করি। আমার মা এনজিওতে কাজ করতো, সো এখনও সে আমাকে খুব ইন্সপায়ার করে যে তুমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করো, এডুকেশন নিয়ে কাজ করতে পছন্দ করো, তুমি কোনো এনজিওতে কাজ করো, মাঝে মাঝে উইকেন্ডে একটু অভিনয় করো। বাট আই এম সো হ্যাপি যে আমার যেটা ড্রিম ছিল ওটাই আমি ফুলফিল করতে পেরেছি এবং ওটাই আমার প্রফেশন। প্যাশন অ্যান্ড প্রফেশন সেম, এরকম লাকি হয়তো খুব কম মানুষ হয়। সো আই এম ওয়ান অফ দ্যাট লাকি গার্ল। আমি যেটা শুনছিলাম শবনম ফারিয়া যেটা বলছিলেন, একটা গ্লাস সিলিং এর কথা বলছিলেন, যে পরিবারের মধ্যে থেকেই এক ধরনের বদ্ধ করে ফেলা হয় আমাদেরকে, যেখানে হয়তো বা আমাদের স্বপ্নগুলোকে বড় হতে দেয়া হয় না। এবং এই স্টেরিওটাইপটা আসলে বিভিন্ন ফর্মে আমাদের সোসাইটিতে থাকে, এক্সিস্ট করে, এবং আমরা অনেকে চ্যালেঞ্জ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। স্যার, আর আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আপনি তো নিজে থেকে এন্টারপ্রেনার হয়েছেন এবং বাবাকে দেখেছেন একটা সময় তার হাতে তৈরি প্রতিষ্ঠানকে এখন নেতৃত্ব দিচ্ছেন। এই জার্নিতে শবনম ফারিয়ার গল্পের সাথে আপনার গল্প কতটা মিলে যায়? সো আমি পড়াশোনা করেছি সো দ্যাট আই ক্যান কাম ব্যাক টু অ্যাডভার্টাইজিং। আমার যেটা ছিল যে আমি একদম অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, একদম নিচের থেকে শুরু করি। নিচের থেকে শুরু করতে করতে 2008-এ আমি ব্যবস্থাপনা পরিচালক হই বিটপিতে। অ্যান্ড আমি হতে পেরেছি অনলি বিকজ আই থিঙ্ক আমার বাবা মনে করেছে যে আমি এখন সুটেবল, আমি এখন পারবো চালাতে। আর তারপর থেকে আমি বিটপির থেকে আরও অনেক 3-4টা আরও কোম্পানিজ খুলি যেগুলা সাপোর্টিং অফ ওয়ার্ক দ্যাট উই ডু অ্যাট বিটপি। সো I have actually been one of the lucky ones where I've been able to
মানে there was not too much obstacle on my path. আমি আমার যদি একটা প্রপার একটা বিজনেস প্ল্যান থাকতো, যদি আমি মানে আমার কনভিন্স করতে পারি আমার বোর্ডকে that this is something that we should do, তাহলে they were very cooperative about it, and I was allowed to take risks and start new ventures. So সেটা আমার জন্য মানে খুব আমি ধরে নিচ্ছি যে আপনার এই জার্নিতে সামহোয়াট স্পন্সরশিপ ছিল এবং আপনি আপনার ড্রিমটাকে চেস করে সামনের দিকে গেছেন, বাট একই প্রতিষ্ঠানের মধ্যে তো পুরুষ সহকর্মীরা ছিল বা বোর্ডে পুরুষ অন্যান্য মেম্বার ছিল, তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা বা রেজিস্ট্যান্স পেয়েছেন? So it's true. I mean, it's out there. The fact that as a woman you're not given as much money. It's not an equal world out there, and you face that every day. কিন্তু আমার মনে হয় এটা কমব্যাট করার একটা মাত্র জায়গা হচ্ছে হলো you just really work hard and you prove yourself, because if you can prove whatever you're saying, if you can stand up and prove what you're saying, তাহলে কিন্তু it doesn't matter if you're a male or female. I mean, we have that testimony in front of us and you are standing out quite brightly. Yeah, so I mean that's the thing, like I mean আপনি যদি if anyone is contradicting you, and if you can argue and if you can get your way through, তাহলে you just get there's going. really nothing there. Exactly. To get going. শবনম ফারিয়া, অভিনয়ের ক্ষেত্রে আমি যে প্রশ্নটি সারা আলীকে করেছিলাম, পুরুষ সহকর্মীরা, পুরুষ অভিনেতারা তারা কিভাবে দেখছেন? কখনো মনে হয়েছে যে অনেক বড় অবস্ট্যাকল সামনে বা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে? না, আমার ক্ষেত্রে একদমই ব্যাপারটা, আমাদের কোয়ার্টিস্টরা খুবই সাপোর্টিভ। স্পেসিফিক্যালি ছেলে আমাদের যারা কোয়ার্টিস্ট তারা চেষ্টা করে সর্বোচ্চ আমাদেরকে হেল্প করতে। যেমন আমাদের কিছু ব্যাপার থাকে, একটু আমরা আর্লি বাসায় যেতে চাই, বাসায় ব্যাক করতে চাই, বা যাদের বাচ্চা আছে তাদের ব্যাপারটা আরও ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে দেখা যায় অফিসে মানে শুটিংয়ে আসে অ্যান্ড দেন রাত হয়ে যায়। সো ওরা চেষ্টা করে আমাদেরকে যতটা মানে হেল্প করা যায়, যে আমাদের সিনগুলো পড়া করে ওদেরকে করে ছেড়ে দাও, বা নর্মালি আমরা যেটা করি যারা একটু সিনিয়র থাকে, যারা আমাদের বাবা মার চরিত্র করে, আমরা চেষ্টা করি আগে তাদেরকে রিলিজ করতে। You get a good support from একদম বিকজ আমাদের অভিনয় জায়গাটা এরকম যে আমার অপোজিটে যে কাজ করছে সে যদি আমাকে সর্বোচ্চ সাপোর্ট না দেয় তাহলে তার কাজটাও ভালো হবে না। Then I have a supplementary question to you. যারা নাটক নির্মাণ করছেন তারা কি নারীকে যথার্থভাবে পর্দায় উপস্থাপন করছেন? না, এইটা আসলে অনেক বড় একটা কথা চলে আসলো যে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে দেখেন, সেটা সারাপু অনেক ভালো দেখবে, সবসময় হচ্ছে মেয়েদেরকে, সবসময় না, কিছু ক্ষেত্রে মেয়েদেরকে আসলে কি বলবো, অ্যাডের ক্ষেত্রে একটু পণ্য হিসেবে মেয়েদেরকে প্রকাশ করা হয়, আর নাটকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ একটা মেয়ে, সুন্দর মেয়েকে লাগবে, হয়তো মূল চরিত্র একটা ছেলের, বাট একটা মেয়ে না থাকলে আসলে নাটকটা হয়তো ভালো লাগবে না দেখতে। তো সেই ক্ষেত্রেও কিছু ক্যারেক্টার থাকে এরকম। ওখানে কিছু একটা ব্রেক করার ব্যাপার তাহলে এখনো রয়ে গেছে, মানুষের পণ্যের যে দৃষ্টিভঙ্গি সেটি এখনো কিছুটা রয়ে গেছে। সারা আলী, আপনি তো বিজ্ঞাপন চিত্রে নিশ্চয়ই নারীকে ফিচার করছেন। আমি যে প্রশ্নটি শবনম ফারিয়াকে জিজ্ঞেস করেছিলাম, কতটুকু ড্রিভেন আপনি ওই জায়গাটিতে? So we are constantly trying to break these stereotypes. সারাক্ষণ আমাদেরকে বলা হচ্ছে যে একই ধরনের ব্যাপার-স্যাপার, and we are trying to break those stereotypes. আমরা সবসময় সাকসেসফুল হতে পারছি না, কিছু জায়গায় আমরা মানে পারছি, কিন্তু ওই যে আপনার একটা মশলার বিজ্ঞাপন বিক্রি করার জন্য যে একটা মহিলাকে দেখাতে হবে যে রান্না করছে, দিস কাইন্ড অফ স্টেরিওটাইপস, দ্য সোসাইটাল নর্মস যেগুলো আছে, এগুলো আমরা সারাক্ষণই ব্রেক করার চেষ্টা করছি, কিছু জায়গায় করেছি। কে জিতে যায় দিন শেষে, আপনার ক্লায়েন্ট নাকি আপনার ইডিওলজি? না, মানে আমরা অনেকক্ষণ ফাইট করি, তারপরে দেখতে হয় যে মানে জিনিসটা কোন দিকে যাচ্ছে। সো এখানে একটা চেঞ্জ আসলে দরকার। ক্লায়েন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে পে ইউ ফর দ্য সার্ভিস। They do. And we can fight to a certain limit, মানে তারপরে আপনার basically that আছে, you can always go to the consumer and get their you converse at some point. Yeah, like when you do a small research and you show that no, what you're saying is actually true, people do want to see women in another light. Yeah. কোন রোল মডেল আছে যাকে সামনে রেখে মনে করেন যে তার মতো হতে চেয়েছি? সো আমার সব রোল মডেলসরা হচ্ছে হলো আমার মানে ফ্যামিলির মানুষজনরা, মানে আমার
আমার বড় মা, আমার বাবার নানি was the first woman who took off parda in মানে on a stage in the মানে ওইটা early 1900s হবে, ওটা ওনার নাম হচ্ছে জুবাইদা খাতুন চৌধুরী. So she was also involved in politics. So she is one role model. I did see her. আমি ওনাকে মানে কয়েক বছর ওনাকে পেয়েছি. আমার আরেকটা রোল মডেল হচ্ছে আমার নানি, who's extremely progressive. Of course, we have the Prime Minister, who's a great role model. My mother is a great role model. আর কে? So if I hear you, আমি নারীদের নাম শুনছি, কখনো কি মনে হয়েছে যে কোনো পুরুষও রোল মডেল হতে পারে? Yes, of course. I mean, এই কোয়েশ্চেনটা actually, yes, it is double-edged একটা কোয়েশ্চেন. আমি জিজ্ঞেস করলেই ফার্স্ট I start thinking about the women in my life. Of course, হ্যাঁ, অনেক মানে my father to begin with. Yes, he's my biggest role model. And Shabnam Faria, what happened to your case? আমার ব্যাপারটা আসলে ওইভাবে আমি কাউকে কখনো ফলো করতে পারি না। আমি মানে আমার কাছে সবসময় মনে হয় আমি আমার আলাদা একটা বানাবো যেটা হয়, বাট হ্যাঁ আমার কাছে আমি আমার মাকে, সব মানুষের ক্ষেত্রেই তার মা আসলে খুবই স্পেশাল একটা জায়গায় থাকে। আমার মা যেমন, আমার মায়ের বিয়ে হয়েছিল খুব আর্লি, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 3 দিন পর। সো সেখান থেকে আমরা 3 বোন, আমার বড় বোন হচ্ছে আমার 16 ইয়ার্সের বড়, আর ছোট আপু আমার 12 ইয়ার্সের বড়। সো আমার মা একটা এনজিওতে কাজ করতেন অনেক বছর, আমার বাবা এক জায়গায় ছিলেন, আমার বাবা ডাক্তার, সরকারি চাকরি করতেন, আম্মু এক জায়গায় ছিল, এবং সে 3টা মেয়েকে বড় করেছে। এবং একটা সার্টেন টাইমে সে মনে হয়েছে যে না, আমি রেস্ট নিতে চাই। আমার জন্মের পর আম্মু একদম শি লেফট হার জব অ্যান্ড একদম পুরোপুরি হাউসওয়াইফ ছিলেন। কিন্তু হাউসওয়াইফ বলবো না, শি ওয়াজ আ হোম মেকার, বিকজ মার আসলে সব দায়িত্ব, পুরো বাসাটা এখন পর্যন্ত, এখন আমার বাবা নেই, আমি আসলে বাবা নেই, শুধু বাবার প্রেজেন্স আমি মিস করি। কিন্তু বাবা থাকতে যেই ব্যাপারগুলো ছিল, আমার মা প্রত্যেকটা জিনিসই এখন করে। আমি মাকে বাজার করতে দেখি এখন, সকালবেলা গিয়ে মা মাছ কেনে একদম ভোর 7টায়, যে কারণ তখন তাজা মাছ পাওয়া যায়। এই জিনিসগুলো আসলে আমি কখনো ভাবিনি যে আমার মার পক্ষে এগুলো করা সম্ভব, কারণ আমি ভেবেছি মা রান্না করতে পারে আর অফিস যখন করতে অফিসই করতে পারে। বাট আমার মার যে এই চেঞ্জগুলো এবং অ্যাডাপশনের যে একটা কোয়ালিটি, সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট, আর আমি আসলেই মার মতো হতে চাই। দেশ দুনিয়া নিয়ে তো অনেক আলাপ হয়ে গেল, আস্তে আস্তে একটু মাইক্রোস্কোপিক করে ফেলি ব্যাপারটাকে। ওকে, দুজনেই ম্যারিড, দাম্পত্য জীবনে একজন পার্টনার অর হাজব্যান্ড কি ধরনের রোল প্লে করে? আপনার কি মনে হয় যে এখানে উই আর ডুইং দ্য রাইট থিং অর অলওয়েজ ডু দ্য রাইট থিং? So I think in a relationship the partner is extremely important, and it's the relationship that you share with your partner. I mean, I'm personally I'm a single mother, and I have a daughter, and my daughter's father, my partner, who was my partner, he's very much involved. He's a very good friend of mine. He's very much involved in raising my daughter, and we have a very good relationship. It's like one part of our relationship didn't work, but the other parts are all working. So it's still co-creation. Yes, absolutely. And Wow. I think a good understanding, whether you're in marriage or outside of marriage, is very, very important with your partner. Okay, as long as the objective is set, Yeah. You want to raise your kids with values, morals and stuff, Yeah. so it works. Yes. What about you? আমি আসলে এই জিনিসটা বোঝার টাইমটা আমি এখনো পাইনি, যদিও আমার বিয়ের 1 বছর হয়ে গেছে, আনঅফিশিয়ালি 2 বছর, কারণ আমার আগ হয়েছে তারপর অনুষ্ঠান হয়েছে। সো আমি যে কাজটা করি, আমাকে 15 থেকে 16 ঘন্টা কাজ করতে হয়। সো আমি যখন বাসা থেকে বের হই তখন আমার হাজব্যান্ড ঘুমানো থাকে, বিকজ ওর একটু দেরিতে অফিস থাকে। সো আমি 8:30 থেকে বাসাতে বের হয়ে যাই, আর আমি যখন বাসায় যাই রাত 11টা, 11:30 বা 12টার দিকে, মাঝে মাঝেও বাসায় থাকে, মাঝে মাঝে ও আমারও পরে আসে, যেহেতু ও একটা এজেন্সিতে কাজ করে। সো ওদের দেখা যায় যে ফিডব্যাক অনেক কিছু করতে করতে ওদেরও অনেক রাত হয়ে যায়। সো আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যে কাজটা করি সেই কাজটা তো আমাকে বাধা দেয় না। এবং আমার বিয়ের আগে যখন আমার জন্য ছেলে দেখা হচ্ছিল, তো তখন যখনই কোনো প্রপোজাল আসতো সবাই জিজ্ঞেস করতো, আচ্ছা ও কি বিয়ের পরও অ্যাক্টিং করবে?
তো যখন এই কথা আসে তখন আমি মাকে ইশারা দিতাম যে না আমরা এটা এই বিয়েতে আমরা আগাচ্ছি না, এই আলাপার যাচ্ছে এই আলাপার যাচ্ছি না। রং কোয়েশ্চেন। সো সেখান থেকে আমার যার সাথে বিয়ে হয়েছে সে আমারই বন্ধু ছিল, সো সে আমার কাজের ব্যাপার আগে থেকেই জানতো এবং জেনেই আমাকে বিয়ে করছে। সেক্ষেত্রে আমার আসলে কারো সাপোর্টের দরকার নেই। আমি ছোটবেলা থেকে ভাবে বড় হয়েছি যে আমার সবসময় এটা মনে হতো যে আমি চাই না আমাকে কারো মেয়ে বা কারো ওয়াইফ হিসেবে কেউ পরিচয় করাক। আমি সবসময় চেয়েছি যে আমার পরিচয় থাকবে। তো সেক্ষেত্রে আসলে আমার হাজবেন্ডের সাপোর্ট যে আমার খুব বেশি দরকার বিষয়টা তা না। আমার কাজে বাধা না দিলে, আমার কাজে কোনো সমস্যা সৃষ্টি না করা, এটুকুই আমার এক্সপেকটেশন। সো এখন পর্যন্ত সেটা ঠিক আছে। দুজনেই কাজে অনেক ব্যস্ত থাকেন, ম্যানেজ করেন কিভাবে? সো আমি কাজে ব্যস্ত থাকি, বাট আমি অনেকটুকু কাজ আমার ফোনে করি। মানে গাড়িতে বসে থাকতে থাকতে ফোনে করি। Yes, and I'm responding to emails, even meeting ও Skype call করা, or you have everything on your phone, that's the thing. মাঝে মাঝে আর আরেকটা জিনিস হচ্ছিল, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল, আমার বাসা হচ্ছে আমার অফিস থেকে 5 মিনিট দূরে। সো আমার দরকার হলে আমি বাসায় চলে আসি, আমার মেয়ের যদি আমাকে দরকার লাগে বা কিছু একটা কারণে আমি বাসায় চলে আসি, তারপরে আমাকে অফিসে দরকার লাগলে আবার অফিসে যাই। সো I keep it flexible. I think flexibility এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মেয়েদের জন্য। And you prioritize? Yes. What about you? আমার ক্ষেত্রে একটু আমাকে ছাড় দিতে হয়। আমি আমার হাজবেন্ডের যেহেতু অফিস থাকে না ফ্রাইডে স্যাটারডেতে, সো এই 2 দিন আমি খুব ঝামেলা না হলে আমি এই 2 দিন শুটিং রাখি না, বা সরকারি ছুটির দিনগুলোতে আমি শুটিং রাখি না। ইটস নট বিকজ অফ মাই হাজবেন্ড, ইটস লাইক আমাদের ফ্যামিলিতে অনেক প্রোগ্রাম থাকে, গেট টুগেদার থাকে, যেগুলো আসলে আমি অ্যাটেন্ড করতে পারি না যদি ফ্রাইডে স্যাটারডেতে বন্ধ না দেই। সো সেই জন্য আসলে আমি ফ্রাইডে স্যাটারডে থেকে ফ্রি রাখি। আর আমি একটা দিক দিয়ে খুবই প্রিভিলেজ যে আমার বাবার বাসা এবং আমার শ্বশুর বাসা খুব পাশাপাশি, ওয়াকিং ডিস্টেন্স। সো যেহেতু আমার বাবা নেই, আমার মা একদমই একা থাকে, তো আমি আসলে মানে একদিন আমার শ্বশুর বাড়িতে থাকি, একদিন আমার মার সাথে থাকি, আমি এরকম আর কি। সো আমার হাজবেন্ডের ক্ষেত্রেও সেটা হয়, একদিন ও শ্বশুর বাড়িতে থাকে, একদিন ওদের বাসায় থাকে। সো এই একটা দিক আমি বলবো যে এটার অনেক হাজবেন্ডদের আমি শুনি যে ইস্যু থাকে যে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো, বাট মাই হাজবেন্ড ইজ ভেরি সাপোর্টিভ বিকজ হি নোজ যে আমার বাবা নেই এবং আমার মা একদম একা। সো আমরা দেখা যায় যে সপ্তাহে 3 দিন আমার আম্মুর বাসায় থাকি আর 3 দিন আমার শ্বশুর বাড়িতে থাকি। দুজনেই প্রথম উপার্জন কিভাবে করেছিলেন? আমি তো বিটুবিতেই করেছি। বিটুবিতে আমাকে আব্বু মানে ছুটি সামারের ছুটিতে কাজ দিতেন, ওখানে গিয়ে কাজ করতাম। আর ফারিয়া? আমার প্রথম ইনকাম ছিল উপস্থাপনা। একটা কলেজের শো ছিল, সো আমার কলেজের পারফরমেন্স দেখে আমাকে অন্য কলেজ থেকে ডেকেছিল যে তুমি আমাদের প্রোগ্রামটা খেপে খেলতে যাও। ওটাই আমার প্রথম উপার্জন। কতখানি জরুরি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা? আমার কাছে মনে হয় খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ছাড়া একটা মেয়ে কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। সো ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়ালি। ওকে। আমি একটা রেডিও শো করি, আমাদের গভর্নমেন্টের একটা শো, আমাদের ওমেন অ্যান্ড চিলড্রেন ওয়েলফেয়ার থেকে। সো সেখানে আমরা হচ্ছে মেয়ে এবং বেসিক্যালি টিনেজ যে গ্রুপটা, তাদের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি। তো আমরা অনেক প্রবলেম দেখি, এই মেল নিউট্রিশন, গরিব, লেখাপড়া হচ্ছে না, এই সে অনেক অনেক ইস্যুস, কিন্তু প্রত্যেকটা প্রবলেমের একটাই সলিউশন, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এবং সেটার জন্য আসলে আমি বলবো যে এডুকেশন ইজ মাস্ট। সো আমার কাছে মনে হয় যে পড়াশোনা করেছে সে যদি অফিসেও জব না করে, বাসায় বসেও সে যদি ফিনান্সিয়ালি সে একটা ইনকাম করে, তার একটা ভয়েস থাকে, যেটা আসলে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, একটা ভয়েস থাকা। ইটস দ্য ফার্স্ট থিং ফর ইকুয়ালিটি, আই থিঙ্ক। মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না হলে কোনো ভয়েস থাকবে না, পাওয়ারলেস হয়ে যাবে, এন্ড ওই ইকুয়ালিটির কথা যেটা আমরা বলছি সেটা তো জীবনেও আসবে না, সেটা আসলে রিয়ালাইজ করা যাবে না। দুজনের একটা করে শখ সম্পর্কে জানতে চাই। শখ? ট্রাভেলিং। সেম, ট্রাভেলিং। ট্রাভেল। একটা করে শেষ উক্তি দর্শকদের জন্য। সো ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তো আমরা সবসময় সেলিব্রেট করি, তার মানেই the problem is international women's day যখন একটা দিনকে দেওয়া হয়, তার মানে there's something wrong with the balance, right? So there is not equality is not there between the genders, and there's no International Men's Day. There is an International Men's Day. Really? Yeah.
there is? আছে আছে Okay, fine. What do they do? পুরুষরা খুব বেশি কথা বলে না, সো এটা নিয়ে খুব No, বেশি আওয়াজ what হয় do না। they do on International We talk. Women's Day? All right. Okay, International Women's Day has more, fanfare happening around it. To me, every day should be Women's Day, and there needs to be equality out there. And so I will say that, I would actually like to break patriarchy, if you ask me. So there needs to be much more power given to women, and women need to take it. মানে আসলে সব লেভেলে চেঞ্জ দরকার। I completely agree. আমি তো বলবো আসলে অনেক সময় হয় না, বা আমার ভাবে যে মেয়ে বাচ্চাই, তোকে এত পড়াশোনা করে কি হবে, বা মেয়েরাও চিন্তা করে বিয়ে হয়ে গেছে এখন আমি লেখাপড়া করে কি করব, বা বাচ্চা হয়ে গেছে আমি আসলে চাকরিটা করতে চাই না। লাইফ ইজ ভেরি আনসার্টেন, কখন কার লাইফে কি চেঞ্জ আসে কি হয়ে যায় এটা কেউ জানে না। সো যেটা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট হও ফিনান্সিয়ালি অ্যান্ড বাকি সব, যখন ওয়েন ইউ আর ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তখন তুমি সব কিছু থেকে ইন্ডিপেন্ডেন্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ চমৎকার এক কথোপকথনে মেতে উঠেছিলাম আমার দুজন প্রিয় অতিথির সাথে। আজকে আন্তর্জাতিক নারী দিবসে প্রথম আলো অনলাইন থেকে আমরা বিশেষ এই আয়োজনটি নিয়ে এসেছিলাম 6 ইয়ার স্টোরিজের সৌজন্যে, এবং যেখানে আমরা আজকে একটি বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, একটি সমাজের স্বপ্ন দেখছিলাম যেখানে সমতা থাকবে। আর আজকে এই সমতার কথা যখন আমরা বলছি তখন জানি যে স্টুডিওর বাইরে অনেক অসমতা বিরাজ করে, যেখানে ছোট্ট একটি ভূমিকা পালন করলেই আমরা একটি প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সবাই একসাথে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, শুভেচ্ছা।